পেখমকে ফিরে পেয়ে খুবই খুশি হলো আবির। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে পেখমের ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, আর অন্যদিকে তমালিকা সকাল সকাল উঠেই চা জলখাবার করতে শুরু করে আর বকবক করতেও শুরু করে দেয়। বলে, একা একা আর পেরে উঠছি না, কাজের মাসিটা যে কি করে সত্যি বুঝতে পারি না। আমি যে আর একা একা কতদিক সামলাবো কে জানে। আমার আর ভালো লাগছে না, একদিকে ব্রেকফাস্ট একদিকে সবার চা, আর পারছি না। এর মধ্যে চলে এসেছে দাদু আর বলে, এই যে বড়নাথ বউ। তমালিকা বলে, দাদু আমি তোমার লাল চাটা এক্ষুনি দিচ্ছি। দাদু বলে, না না, আমি চায়ের জন্য এখানে আসিনি, আমি এসেছিলাম অন্য একটা কারণে। আচ্ছা, আমি আবিরের ঘরে গেলাম, আবিরকে তো দেখতে পেলাম না, আবির দাদু ভাই কোথায়? তমালিকা বলে, দাদু আমি তো অনেক ভোরবেলাতেই উঠেছি, কই আমি তো আবিরকে বেরোতে দেখলাম না, তাহলে কোথায় গেল? তখনই দাদু বলে, তাহলে আমার নাতিটা কোথায় গেল? আমার নাতিটা এখন এতটাই অন্যমনস্ক হয়ে গেছে না যে আমার আর ভালো লাগে না। আমার মনে হয় ওর বুকের ভেতরে একটা ঢেউ উঠেছে, আর সেই ঢেউ সামলানোর মতন কেউ নেই। যতদিন পেখম দিদিভাই ছিল আমার দাদুভাইকে সামলে রেখেছিল। এর মধ্যে চলে এসেছে স্বর্ণালী আর বলে, কি হয়েছে বাবা, আপনি এত সকাল সকাল উঠে পড়েছেন? তখনই দাদু বলে, আমি তো সকালেই উঠি বৌমা, মর্নিং ওয়াকে যাই। আজকে আবিরের ঘরের সামনে গিয়ে দেখি আবির ঘরে নেই। সকাল সকাল ছেলেটা কোথায় গেল কিছুই তো বুঝতে পারছি না। স্বর্ণালী বলে, আসলে ও এখন খুবই উদাসীন হয়ে গেছে বাবা, ওকে আর ঘরে আটকে রাখা যায় না, যখন যা মনে হয় তখন সেটাই করতে থাকে। খুব খারাপ লাগে বাবা জানেন, কিন্তু আমার হাতে তো কিছু করবার নেই। আমিও চেষ্টা করছি একটা ভালো মেয়ের সাথে ওর বিয়েটা দিয়ে দিতে, কিন্তু দাদুভাই বলে, এত সহজে কি মায়া ভোলা যায় গো বড় বৌমা? আবির তো খুবই ভালোবাসতো পেখমকে, আর সেই পেখমকে কি এত সহজে ভুলতে পারবে বলে মনে হয়? ও কখনোই এই বিয়েটা করতে রাজি হবে না। আমি যতদূর ওকে চিনি, ও না বাড়িতে খুব শান্ত থাকে, ও সবাইকে এটাই দেখায় যে ও খুব শান্ত আছে, ও খুব ভালো আছে, কিন্তু আমি জানি ও ভালো নেই। ও ভালো থাকবে কি করে? সহধর্মিণী যদি ছেড়ে চলে যায় তাহলে কি আর এত সহজে ভালো থাকা যায়? ভালো থাকা যায় না। এরপর দাদুর খুব কষ্ট হয়। স্বর্ণালী বলে, হবে হবে, সব ঠিক হয়ে যাবে। আমি এমন একজন মেয়েকে নিয়ে আসবো যে আবিরের জীবনের ভালো দিকগুলো ঠিক জেনে যাবে আর ভালো দিকগুলো বারবার সবার সামনে নিয়ে আসবে। না না, আমি কোনোভাবেই আর রিস্ক নিতে পারবো না, আমি আবিরের বিয়েটা এবারে দেবই। এর মধ্যেই আবির তো হসপিটালে রয়েছে। আবির বারবার পেখমকেই দেখতে থাকে আর বলে, এত মিল কি করে হতে পারে? কিন্তু আমি তো পেখমকে শেষ হতে দেখেছিলাম, মিলছে না মিলছে না, কোনো একটা হিসাব মিলছে না। কিন্তু আমাকে জানতেই হবে পুরো ব্যাপারটা আসলে কি ঘটছে। যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ যেন আমার জীবনের শান্তি হবে না। এর মধ্যেই কথা বলতে থাকে রোহন, কৌশিকী বলে একটা মেয়ের সাথে। এই কৌশিকী কলেজের প্রফেসর, কলেজে পরীক্ষা নিরীক্ষা চলছে, খাতা পাতা দেখছে, তাই এখন আর আসতে পারছে না আবিরদের বাড়িতে। তখনই স্বর্ণালী এসে বলে, রোহন কে ফোন করেছিল রে? কৌশিকী? তখনই রোহন বলে, হ্যাঁ বড় মা, কৌশিকী ফোন করলো, বললো এখন ওর কলেজে খুব চাপ চলছে, চাপটা মিটে গেলে এখানে আসবে। স্বর্ণালী তখন বলে, আসতে যে ওকে হবেই, আমার আবিরের জন্য ওর সম্বন্ধটা করব আমি ওকেই এই বাড়ির বউ করে নিয়ে আসবো। তখনই রনিতা বলে, কি বলছো বড় মা, এত শিক্ষিত একজন মেয়েকে এই বাড়ির বউ করে আনবে? স্বর্ণালী তখন বলে, কেন আনবো নাই বা কেন? তখন রনিতা বলে, কিছু মনে করো না বড় মা, এই শিক্ষিত বৌমা আগেও এসে যা কাণ্ড ঘটালো পেখম, আমি তো পেখমের কথাই বলছি। এর মধ্যে স্বর্ণালী বলে, যে চলে গেছে তার কথা বলে আর কি হবে রনিতা, তার কথা বলে কি আর কোনো লাভ হবে? রনিতা বলে, কিন্তু বড় মা একটা কথা তো বুঝতেই হবে তাই না, যে এই পেখম আমাদের বাড়িতে যতদিন ছিল বাড়ির মানুষগুলোকে জ্বালিয়ে পুড়িয়েছে। তখনই আপত্তি জানায় স্ত্রী আর বলে, রনিতা মুখ সামলে কথা বলো, পেখম ছিল বলেই আমরা আমাদের ভাইকে বেকসুর খালাস করিয়ে বাড়িতে ছাড়িয়ে আনতে পেরেছিলাম, না হলে কিছুই হতো না, এই কথাটা মনে রেখো। তুমি বা আমি, আমরা কিন্তু কেউ রিস্ক নেইনি, আর আজকে যে পেখম চলে গেছে সেটা কিন্তু আমরা কেউই মেনে নিতে পারছি না। আবির কি করে মেনে নেবে মা? তুমি যত যাই বলো না কেন, এত সহজে আবির অন্য কোনো মেয়েকে বিয়ে করে সংসার করতে পারবে না, এটা আমার পার্সোনালি মতামত। আর স্বর্ণালী তখন বলে, কিন্তু আমাকে যে চেষ্টা করতেই হবে, ছেলেটা এরকম উদাসীন হয়ে পড়েছে, খায় না ঘুমায় না, যখন যেখানে ইচ্ছা চলে যায়, এই রকম করলে তো আর জীবন হয় না। জীবনটাকে ঠিকঠাকভাবে সাজাতে না পারলে পুরোটাই বৃথা হয়ে যায়। তার মধ্যে কাকুমণি এসে গেছে আর বলে, বৌদি তোমাকে একটা কথা বলার ছিল, পাড়ায় ওই যে বিপিন আছে না, বিপিন। তখনই আবিরের দাদা বলে, হ্যাঁ বড্ড বেশি কথা বলে, কি বলেছো আবার ভাইয়ের নামে? তখনই ছোটকা বলে, আরে বাবা কথাটা তো শুনবি, ও বলেছে
যে তোমাদের আবির যে এত বড় একটা চাকরি করতো সেটা কি এখন ঠিকঠাকভাবে করে? যেভাবে ছুটে চলেছে, আগের দিন ওকে দেখছিলাম ছুটছিল, ছেলেটা কেমন যেন হয়ে গেল, একদম ভালো নেই ছেলেটা। আর এসব কথা বলছিল, আমার শুনে না খুব খারাপ লাগছিল। একটা কথাই বারবার মনে হচ্ছিল যে আবির কবে কবে আবারও সুস্থ স্বাভাবিক হবে, কারণ সুস্থ স্বাভাবিক হওয়াটা খুবই দরকার। স্বর্ণালী বলে, চেষ্টা তো করছি বলো, কিন্তু কি করে সবটা সামলাবো সেটাও দেখার। তখনই স্ত্রী বলে, মম আমি তোমায় বলছি, আবির এত সহজে সবটা মেনে নিতে পারবে না, ওর অসুবিধা হবে। অসুবিধা হওয়াটাই স্বাভাবিক ব্যাপার, ও পেখমকে ভালোবাসে, কথাটা ভুলে যেও না। এর মধ্যেই ডাক্তারবাবু চিকিৎসা তো করতে থাকে পেখমের। আবিরের আর তর্স হয় না। আবির ভাবে কখন পেখমের জ্ঞান ফিরে আসবে আর পেখমের থেকে সমস্ত সত্যিটা জানবে যে কি করে সবটা হলো। এর মধ্যেই চলে এসেছে অফিসার আর বলে, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। আবির তখন বলে, হ্যাঁ বলুন অফিসার, আমি হলাম আবির চৌধুরী। আর তখনই অফিসার বলে, আপনি এই মেয়েটাকে কোথা থেকে উদ্ধার করেছেন? আর বলে, আমি একটা ভবন থেকে উদ্ধার করেছিলাম। আমি অফিস থেকে ফিরছিলাম, আমার কাছে খবর ছিল যে অনেক মেয়েদেরকে পাচার করা হচ্ছে। আমি সেই হিসাবে চলে যাই আর সেখানে গিয়ে ওকেই খুঁজে পাই। বাকি আরও অনেক মেয়েকে অলরেডি পাচার করে দেওয়া হয়েছে অফিসার। আপনি যেভাবেই হোক তাদেরকে খুঁজে বার করার চেষ্টা করুন। সত্যিটা কিন্তু বার করতেই হবে আর ওদেরকে বাঁচাতেই হবে। অফিসার বলে, আপনি চিন্তা করবেন না, এখন তো আমরা এসে গেছি, এখন আমরা এই কেসটার পুরো দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে নেব, আর কোনো অসুবিধা হবেই না। আবির বলে, এটাই তো হওয়াটা দরকার, আপনি যদি এই কাজটা করতে পারেন অফিসার খুব ভালো হবে। ডাক্তারবাবু বলে, আচ্ছা আপনার নাম কি, আপনি কোথায় থাকেন? কিন্তু পেখম কোনো উত্তর দেওয়ার মতন অবস্থাতেই নেই। এরপর পেখমকে জল খাইয়ে দেয়, ওষুধ খাইয়ে দেয়। পেখমের চোখ মুখের যে অবস্থা, এতদিন পর মাটির নিচে থাকার ফলে হয়তো এরকম কিছু একটা হয়েছে, কিন্তু আসল সত্যিটা এখনও জানা যাচ্ছে না। আবির বলে, অফিসার আমি কি এখানে একটু থাকতে পারি? অফিসার বলে, না না, আর আপনার থাকার দরকার নেই, আপনি সত্যি মহান, মানে আজকালকার দিনে কেউ কাউকে পড়ে থাকতে দেখলেও ধরে না, আর আপনি তো এই মেয়েটাকে গুন্ডাদের থেকে বাঁচিয়ে এনেছেন, অসংখ্য ধন্যবাদ, ওর সমস্ত দায়িত্বভার আমরা নিয়ে নেব। আবির তখন বলে, আসলে অফিসার যেটা হয়েছে, আমার স্ত্রী পেখমের মতনই এই মেয়েটাকে দেখতে হুবহু পেখম মনে হচ্ছে, তাই আমি ওর সাথে একটু কথা বলতে চাই, ওর পরিচয়টা জানতে চাই, ওর সাথে কথা বলে যদি কোনো সলিউশন করা যায় আমি সেগুলো একটু করতে চাইছি অফিসার, আপনি যদি এটুকু অনুমতি আমাকে দেন। এরপরে তো অবাক হয়ে যায় সবাই শুনে যে পেখমের কথা কেন উঠছে, পেখম কি তাহলে বেঁচে আছে? কিন্তু এটা কি করে সম্ভব? এটা তো অসম্ভব একটা ব্যাপার। তখন আবির বলে, আমি জানি আপনাদের কাছেও অসম্ভব বলেই মনে হচ্ছে, আমারও হচ্ছে, কিন্তু ব্যাপার তো একটা কিছু আছে অফিসার, না হলে এত হুবহু দেখতে কি করে হতে পারে? এটা তো অসম্ভব একটা ব্যাপার, আপনি বলুন না এটা কি আদৌ সম্ভব? আর ঠিক সেই মুহূর্তেই মনে মনে একটা কথা বারবার করেই ভাবে, যেভাবেই হোক সত্যিটা জানতেই হবে। পেখমও খুব অসুস্থ, তাই আবির পেখমের কাছেই যাচ্ছে সত্যিটা জানতে।